তো আজকে আজকে সবাই টাইপ 4 হেডিং করো। আজকে থেকে আমরা রেশিও প্রপোর্শনের টাইপ 4টা শিখবো এবং আজকেরই আমাদের রেশিও প্রপোর্শন পুরোপুরি শেষ হয়ে যাবে। ওকে, রেশিও প্রপোর্শনের টাইপ 4 কি আছে? রেশিও প্রপোর্শনের টাইপ 4 আছে টাইপস অফ রেশিও, কি কি ধরনের রেশিও হয় আমাদের। ওকে, এই জিনিসটা আছে টাইপ 4। তোমরা সবাই আশা করি যারা ক্লাস করছো বা রেকর্ডেড ক্লাস দেখেছো এটুকু সম্পর্কে অবগত আছো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করিয়ে এসেছি এবং প্রত্যেকটা টাইপ আবার সহ ইজি টু হার্ড, কোনো লেভেলই বাদ যায়নি। ঠিক আছে, আগামী কোনো চ্যাপ্টার, আগামী সমস্ত চ্যাপ্টার সেভাবেই চলবে, যাতে এক্সামে গিয়ে তোমাদের কোনো রকম নতুন কোশ্চেন ফেস না করতে হয়। ঠিক আছে, আমি প্রথম দিনে যেমন বলেছিলাম এই কোর্সটা একবার 6 মান্থ 6 to 8 মান্থস লাগবে শেষ করতে। এই কোর্সটা একবার কমপ্লিট করার পরে তোমার জেনারেল কম্বাইন্ড মানে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় তার কোনো কিছুর জন্য গাইডেন্স আর অন্য কোথাও থেকে প্রয়োজন হবে না। তোমার কাছে নোট থাকছে, তুমি শুধু সেলফ স্টাডি করতে পারো এবং প্র্যাকটিস করবে, আর কিছুই তোমার প্রয়োজন হবে না। ঠিক আছে, নোটগুলো খুবই সুন্দর করে সেপারেট সেপারেট খাতায় যত্ন করে রাখবে। এটা যতদিন পর্যন্ত তুমি কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নেবে থ্রু আউট দ্য জার্নি হেল্প করবে তোমার এটা। সবাই নোট করছো তো? কেউ নোট করছো না এমন আছো? জাস্ট ক্লাসের পিপিটিটা দেখেই ছেড়ে দিচ্ছ? কার কার খুব যত্ন করে নোট করছো কে কে? শফিকুল, নোট হচ্ছে নাকি হ্যাঁ শুধু স্যার, পিপিটি? নোটগুলো করছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, করে ভেরি নিচ্ছি। গুড। নোট না টাইমটা করলে করে নিচ্ছি, কিন্তু করে করে নিচ্ছি। পিডিএফ ভরসায় কিছু হয় না, খাতায় নিজের নোট অ্যাকচুয়ালি স্যার, থাকলে। বলতে গেলে স্যার, এগুলো স্যার আমি যে স্টুডেন্টকে পড়াই কিনা স্যার, এগুলো আর আমি ওখান থেকে কাজে লাগার চেষ্টা করছি স্যার। স্কুল লাইফে যে স্টুডেন্ট গুলো আছে, কারণ ভেরি আমি অনেক জিনিস স্যার আমি লিখে আমি করাতাম, বাট আমি তো দেখছি না এখানে পাচ্ছি। বাচ্চারা দেখছি খুব ইন্টারেস্টেড ফিল করছে, যারা মানে আপনার 8, 9, 10-এ আছে বাচ্চাগুলো, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, ভেরি গুড। এতে তোমারও দেখবে তোমারও রিভিশনটা হয়ে যাবে, তোমার আর নতুন করে সময় ব্যয় করতে হবে না এর জন্য। হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, চলো আমরা টাইপ অফ রেশিও পড়বো। প্রথম টাইপটা হেডিং দাও সবাই, কম্পাউন্ড রেশিও বা লেখো মিশ্র অনুপাত। কম্পাউন্ড রেশিও, যারা সেন্ট্রালে এক্সাম দিচ্ছ, এক্সামের জন্য ফোকাস করছো সিজিএল, সেটাও এখান থেকে ফুললি কমপ্লিট হবে। তুমি ইংলিশ গুলোও লিখে রাখবে খাতায়, কারণ ওখানে তো ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়। কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত লেখো। ওকে, মিশ্র অনুপাত। স্যার কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাতটা কি? আচ্ছা, তোমরা সবাই জানো, আমরা প্রায় রেশিও প্রপোর্শন ক্লাসের শেষের দিকে, তোমরা সবাই জানো যে স্যার রেশিও বলতে, আমাকে কেউ বলতে পারবে রেশিও মানে কি? আমি একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম দুটো অবজেক্টের রেশিও মানে কি, দুটো বা তার বেশি বস্তুগুলির মধ্যে বা সংখ্যাগুলির যে অনুপাত বা যে রেশিও, এটার মানে কি, কি বোঝায়? ভাগ। এনিবডি? মিশ্রণ। ভাগ। না, হলো না, মিশ্রণ হলো না। তুলনা আর কি করা। বল, কেমন তুলনা করা? সমানভাবে। না, হলো না। আমি প্রথম দিনই বলেছিলাম, সুন্দর করে স্যার বলেছি। লঘিষ্ঠ আকারে যেটা ভেরি গুড, প্রকাশ। ভেরি গুড। আমি বলছি ধরো মনে করো একটা অবজেক্ট আছে এ আর একটা অবজেক্ট আছে বি, এই দুটোর প্রাইস আমি ধরো বলছি যে এটার প্রাইস 50 টাকা, এটার প্রাইস তোমার 20 টাকা। তাহলে এটা কি এদের অনুপাত হলো? না, এটা এদের অনুপাত হলো না। এদেরকে আরো ভাঙা যাবে, আরো ছোট করা যাবে। তাহলে আমি যখন 10 দিয়ে কাটলাম 5:2, স্যার এর পরে আর ভাঙা যাবে না, ভাঙলে পূর্ণ সংখ্যায় থাকবে না। তাহলে এই যে 50 আর 20 লঘিষ্ঠ যে আকার, সবচেয়ে ছোট যে আকার 5:2, এটাই এদের অনুপাত। ঠিক আছে, অনুপাত মানে হলো দুটো বা তার বেশি বস্তুগুলির বা সংখ্যাগুলির মধ্যে তাদের লঘিষ্ঠ আকার বা সবচেয়ে ছোট আকারের তুলনা। মানে এটা যদি 5 টাকা দাম হয়, এটা 2 টাকা, তুমি এর সাথে 2 গুণ করলে এর সাথে 2 গুণ করো, এটা যদি 10 টাকা হয়ে যায় এটা 4 টাকা হয়ে যাবে। আবার তুমি এর সাথে 3 গুণ করো,
এর সাথেও 3 গুণ করো, বলবে এটা যদি 15 টাকা হয় এটা 6 টাকা হবে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল অনুপাত তুমি কাকে বলবে? বলবে স্যার সবচেয়ে যেটা ছোট আকার, সবচেয়ে যেটা লঘিষ্ঠ আকার, সেই দুটোর তুলনাকেই আমরা অনুপাত বলবো অ্যাকচুয়ালি। ক্লিয়ার হয়েছে সকলে? ওকে, সুস্মিতা বোঝা গেছে? মিশ্রণ কিন্তু নয়, মিশ্রণ আলাদা। ওকে, চলো মিশ্রণ আমরা এর পরের ক্লাসে করব এবং খুব ভালো করে করব। মিশ্রণটা আমি দেখবে অনেক হার্ড লেভেলের কোশ্চেন নেব মিশ্রণ চ্যাপ্টারতে এবং কত ইজিলি তোমরা সেগুলো করতে পারো, যেমন ভাবে পার্সেন্টেজ রেশিওতে আমরা দেখেছি। আজকেরও অনেক হার্ড কোশ্চেন আছে। ঠিক আছে, তো স্যার কম্পাউন্ড রেশিও মানে কি? আগে আমি বুঝলাম স্যার রেশিও মানে হলো, মনে করো একটা বস্তু A:B, এই দুটো রেশিও। ঠিক আছে, এরকম আমি অনেকগুলো বস্তুর রেশিও নিলাম, অনেকগুলো বস্তুর রেশিও নিলাম কি না স্যার A:B, এটা একটা রেশিও দুটো বস্তুর। আরো দুটো বস্তুর রেশিও কি হলো C:D, এটা একটা রেশিও হলো। আরো দুটো বস্তুর রেশিও নিয়ে নাও স্যার E:F, এই দুটো বস্তুর রেশিও। তাহলে এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো, এটা একটা গ্রুপ হলো। এবারে আমার বলছে মিশ্র অনুপাত বার করো। তাহলে তোমার প্রথম নলেজ হলো, নলেজ এখান থেকে তুমি কি পাচ্ছ, যে স্যার মিশ্র অনুপাত তখনই হবে যখন আমাদের অনেকগুলো রেশিওর গ্রুপ থাকবে, অনেকগুলো রেশিওর গ্রুপ থাকবে। মিনিমাম, মিনিমাম আমার কাছে স্যার একের বেশি থাকতেই হবে। ম্যাক্সিমাম অনেক কিছু নেওয়া যায়, আনলিমিটেড নেওয়া যায়। মিনিমাম কজনের বেশি থাকতে হবে কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত করতে গেলে? বলবে স্যার 1+ গ্রুপ থাকতে হবেই আমাকে। ঠিক আছে, তো এবারে আমি যদি বলি এদের এদের মিশ্র অনুপাত কি হবে, তার মানে এদের মেশানো হবে, এই তিনটে গ্রুপের মিশ্র অনুপাত কি হবে? বলবে স্যার এদের কম্পাউন্ড যে রেশিওটা বেরোবে সেটা কি? তার আগে আমি বলি, এই যে আমরা পড়েছিলাম, এই যে আমরা পড়েছিলাম A:B, এর মানে কি? এইটা হলো পূর্ব পথ, বাম দিকেরটা হয় পূর্ব পথ আর ডান দিকেরটা হয় কি উত্তর পথ। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের এভাবে শেখাই না, আমি জাস্ট তোমাদেরকে বলি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এর পরে যে থাকবে সে থার্ড, যদি এরকম কখনো হয় এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড। ঠিক আছে, তো এইভাবে বুঝবে। কম্পিটিটিভ এক্সামে যতটা লাগে ততটাই বুঝো, তুমি কোনো একাডেমিক এক্সামে পরীক্ষা দিতে যাবে না, তুমি চাও আমার একটা চাকরি পাবো, তুমি সেভাবেই বোঝো, যেভাবে নিমেষের মধ্যে কোশ্চেন আমি সলভ করতে পারবো। তাহলে দেখো, প্রত্যেক গ্রুপ থেকে ফার্স্ট গুলো তোলো। বলবে স্যার এ কে তুললাম, এ ফার্স্ট, সেকেন্ড গ্রুপে সি ফার্স্ট, আর থার্ড গ্রুপের ই ফার্স্ট। সেই ফার্স্ট গুলোকে তুমি গুণ করো, এ গুণ সি গুণ ই। ক্লিয়ার হলো? এর সাথে কার রেশিও করবে? এর সাথে বলবে স্যার সেকেন্ড গুলো নিয়ে নি। তাহলে এটা সেকেন্ড প্রথম গ্রুপের, দ্বিতীয় গ্রুপের সেকেন্ড ডি, আর তৃতীয় গ্রুপের সেকেন্ড এফ। তাহলে কি হবে বি ইন্টু ডি ইন্টু এফ। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হলো এই তিনটে গ্রুপের কম্পাউন্ড রেশিও বা মিশ্র অনুপাত। কোনো জায়গায় কনফিউশন আছে কারো? আমি এটাকে এইভাবে লিখতে পারি, আবার এটাকে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এ গুণ সি গুণ ই বাই বি গুণ ডি গুণ এফ। রাইট? ক্লিয়ার? কারোর কোনো সমস্যা এখানে? ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল করি। ঠিক আছে, আমি যখন পড়াবো কেউ খাতায় নোট করবে না, সেম স্লাইড গুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে রেকর্ডিং এর সাথে। তো দেয়ার ইজ নো নিড টু মেকিং নোট ডিউরিং ক্লাস। এখন শুধুমাত্র তুমি প্র্যাকটিস করবে আমার সাথে, রাফ খাতা নিয়ে প্র্যাকটিস করবে। পরে যখন পিপিটি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, তখন তুমি সেখানে নোট করবে ধীরে ধীরে। এখন নোট করলে তুমি ঠিকঠাক বুঝতে পারবে না, অ্যাটেনশন পুরো ক্লাসে রাখো। এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা খাতায় রাফ খাতায় করবে। তিনটে অনুপাত লেখো, 12:7, 4:3, 1:2, আর লেখো 3:2। এই এই চারটের আমার মিশ্র কম্পাউন্ড রেশিও বার করে দাও। এদের কম্পাউন্ড রেশিও বার করে দাও।
কত হবে? বলবে স্যার প্রথমগুলো থেকে প্রথমগুলো নিয়ে নি, তাহলে 12, 4, 1, 3, 12 ইন্টু 4 ইন্টু 1 ইন্টু 3 বাই 7, 3, 2, 2, 7 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, দ্যাটস ইট। এখান থেকে কিছু কাটবে? বলবে স্যার হ্যাঁ, 2 দুগুণে 4, আবার 2 এককে 2 কাটা যায়, 3 3-এ কাটা যায়, তাহলে কি পড়ে রইলো? 12 এককে 12 আর নিচে 7। তাহলে এটাই আমার অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? কারোর কোনো কোশ্চেন? আর একটা কি দেবো? ওকে, আর একটা এক্সাম্পল নাও। 2:3, 7:6, দেখি এটার কি অ্যান্সার আগে বলতে পারে। 4:7, এর কম্পাউন্ড রেশিও কি হবে? কুইক কুইক। Sir, 4:9. 4:9, ওকে, ভেরি গুড। তাহলে কি করব আমি? স্যার 2, 7 আর 4, 2 ইন্টু 7 ইন্টু 4 বাই 3, 6, 7, 3 ইন্টু 6 ইন্টু 7। ওকে, তাহলে কত হবে? 3 দিয়ে কিছু কাটতে পারি স্যার, 2 দিয়ে কাটতে পারি, 6 কে 3 বার, 7 দিয়ে 7 কেটে যায়, আর কাটবে না, 4/9, বা এটা এইভাবে লিখতে পারি 4:9, এখানেও বা এটা এইভাবে লিখতে পারি 12:7। ওকে, আমি যেভাবে খুশি লিখতে পারি। বোঝা গেছে? চলো নেক্সট হেডিং করো আমাদের ডুপ্লিকেট রেশিও। নেক্সট হেডিং করো ডুপ্লিকেট রেশিও। নেক্সট হেডিং করো ডুপ্লিকেট রেশিও, বা এটার বাংলা হলো বর্গানুপাত। রুকসানা বোঝা যাচ্ছে? আজকে যেহেতু তোমার প্রথম ক্লাস, অসুবিধা হলে বলবে। হ্যাঁ, বুঝতে পারছি আমি। ওকে, রুকসানা কি একদমই এটা মানে কম্পিটিটিভ এ ফার্স্ট এই ম্যাথ করছো, নাকি এর আগে মোটামুটি একটা ওভারভিউ আছে, কখনো না কখনো পড়েছো হ্যাঁ, কোনো দিক? একটু মানে একটু জানি টুকটাক। তাহলে হবে, ওকে। চলো, আচ্ছা আজকের থেকে না আমি তোমাদের কি করব সবাইকে বলে রাখি, তার আগে একটু ক্লাসের মাঝে আমি দুটো কথা বলি, সবাই মন দিয়ে শোনো। যেহেতু এবার থেকে তোমাদের, আচ্ছা আমাকে একটু বলো, তোমাদের যারা যারা আমি জিকে নোট দিয়েছি, জিওগ্রাফি হিস্ট্রি নোট কি কমপ্লিট হয়ে গেছে? তো সবাই জানো তো এটা, হিস্ট্রি নোট কিন্তু 3টে পার্টে কমপ্লিট দিয়ে দিয়েছি, কি রুমাইয়া, তাই তো? হ্যাঁ স্যার, শফিকুল? হিস্ট্রিটা পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ স্যার আছে। ওকে, এবারে তোমরা একে একে সেগুলো পড়তে থাকবে। যদি মনে হয় স্যার এর সাথে আমার একটা বুক হলে ভালো হয়, সবাই ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বাংলা ভার্সনে যারা পড়তে চাও, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বইটা নিতে পারো, কাছে রাখতে পারো, ভালো বই। বা ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার বইটাও রাখতে পারো, আমি বলবো ম্যানুয়াল বইটা বেশি ভালো, বাংলা ভার্সনে পেয়ে যাবে। যদি তোমার মনে হয় যে আমি স্যারের নোটের সাথে একটু ডিটেলডও গল্পের আকারে পড়তে চাই, তাহলে বইটা রাখতে পারো নিজের সাথে, একটা বই যথেষ্ট। এমসিকিউর জন্য কোনো বই কিনতে হবে না, সব আমি দেবো, সব কোর্স থেকে পাবে। আর যাদের মনে হবে স্যার আমার ডিটেলসে মোটামুটি একটু পড়া আছে, জাস্ট নোট থেকে, তাই তার জন্য বই লাগবে না, নোটসই এনাফ। এবারে আহ এবারে তোমরা না এক 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 করে তোমরা কিন্তু পড়তে থাকবে, ঠিক আছে? আমি জিএস ক্লাসে প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর যে একটা করে জিএস ক্লাস আমি রাখবো, চেষ্টা করবো প্রত্যেকটা সপ্তাহে রাখার। সেখানে আমি কি করাবো? স্যার নোটস স্টাডি মেটেরিয়াল তো আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে ওখানে আমি করাবোটা কি? জিএস ক্লাসটা তাহলে রাখার পারপাসটা কি? আমি জিএস ক্লাসে সেই সমস্ত টপিক তুলবো যে সমস্ত টপিক কনসেপচুয়াল, ইকোনমিক্স এর একটু বেশি থাকবে, পলিটিক থাকবে, যেগুলো কনসেপ্টটা তোমার বুঝিয়ে দিতে হবে, তুমি হয়তো নোটস থেকে বা বই থেকে পড়ে বুঝতে পারবে না। জিএস ক্লাসটাকে আমি সেই কাজে ব্যবহার করব। কারণ দেখো,
গান অসহযোগ আন্দোলন কবে হয়েছিল এটা তুমি নোটেও পড়ে বুঝতে পারবে, আমার ক্লাসে আমি বক বক করলেও বুঝতে পারবে। কিন্তু আমি যদি বলি তোমার পলিটিতে পলিটিতে যে মেম্বার অফ ইলেকশনের ভোট হয় সেখানে স্পেশাল মেজরিটি কি, ঠিক আছে, মাইনর মেজরিটি কি, এগুলো কিন্তু বুঝতে পারবে না। এগুলো আমি যখন ক্লাসে গল্পের আকারে বোঝাবো তখন বুঝতে পারবে। ওকে, যেমন আমি হিস্ট্রিতে যদি বলি যে আমার এখানে যে মাউন্ট ব্যাটেনের বা যে পুনা চুক্তি হয়েছিল সেখানে এই বিলগুলো পাস হয়েছিল, এই বিলগুলো মানে কি স্যার, এই জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো। তাহলে কি হবে, নোটসে তুমি নন কনসেপচুয়াল জিনিসটা নিজেতে পড়েই বুঝতে পারছো, আর কনসেপচুয়ালটা আমি ক্লাসে ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে আমাদের শর্ট পিরিয়ডে সিলেবাসটা খুবই বিউটিফুলি রেডি হবে স্মার্ট ওয়েতে। দিস ইজ কল স্মার্ট স্টাডি, যে আমার যতটুকু ক্লাসের প্রয়োজন ক্লাসটা তার জন্য থাকবে। ঠিক আছে, আর একটা কথা হলো, এবারে যেটা মেন কথা, তোমরা এক এক করে চ্যাপ্টার ওয়াইজ নোট থেকে পড়তে থাকবে। আমি বোধহয় একটু আমাকে অ্যাসিওর করো, আমি বোধহয় পলিটির প্রথম পার্টটা দিয়েছি আর জিওগ্রাফির প্রথম পার্টটা দিয়েছি, তাই না, হিস্ট্রির সাথে? হ্যাঁ স্যার, ওটা প্রথম পার্টটা করে দেওয়া যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু নোটসটা পড়তে থাকবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সেট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 50 থেকে 100টা, মিনিমাম 50টা থাকবে, ম্যাক্সিমাম 100টা থাকবেই থাকবে। আমি এমসিকিউ কোশ্চেন সাপ্লাই করবো, আমি তোমাদের সেট দেবো, তোমরা আগে থিওরি পড়বে, তারপরে এমসিকিউ সেট করবে। এমসিকিউ সেটের তলায় তোমাদের ওর অ্যান্সার কিটাও থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে, তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে যে আমি পড়লাম তো ঠিক আছে, এবার আমি পরীক্ষার অবজেক্টিভ কোশ্চেন হিসেবে আমি যখন এমসিকিউ প্র্যাকটিস করছি আমি কতটা পারছি। ঠিক আছে, তাহলে নিজের সেলফ রিভিশন বা সেলফ এভালুয়েটও তুমি করতে পারবে। তো কোনো এমসিকিউ বই কেনার দরকার নেই। আর একটা কথা, এই যে তোমরা, আমি তোমাদের ম্যাথস চ্যাপ্টার কমপ্লিট করাচ্ছি, একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, তার সঙ্গে সঙ্গে 100টা কোশ্চেন তার উপরে ইজি টু হার্ড লেভেল তুমি সেট পেয়ে যাবে এবং অ্যান্সার সহ পেয়ে যাবে, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। কনফিউশন যখনই হবে তুমি গ্রুপে দেবে, স্যার এই কোশ্চেনটা প্র্যাকটিস সেট থেকে আমি পাচ্ছি না, আমি সেটা ক্লাসে মেকআপ করে দেবো, বা কি গ্রুপে সলিউশন করে দেবো, বা বাকিরা যারা পারবে তারাও সলিউশন করে দিতে পারবে, কেউ না করলে আমি করে দেবো। ঠিক আছে, এভাবে কোর্সটা 6 to 8 মান্থসে পুরো সুন্দর করে কোর্সটা শেষ হয়ে যাবে। ওকে, তো এই 6টা মাস একটু ডেডিকেটেডলি পড়ো, সামনে প্রচুর এক্সাম আছে। চলো, আশা করি সবাই বুঝতে পেরেছে, এবার আমরা আবার ক্লাসে চলে যাই। তো স্যার বর্গানুপাত জিওগ্রাফি বাকি পার্টটা মোটামুটি স্যার কবে পাবো, আর বাকি পার্টগুলো প্রিন্ট করার ব্যাপার সেটা তো। হ্যাঁ, বলো বলো। স্যার জিওগ্রাফির বাকি পার্টগুলো স্যার মোটামুটি এই মাসে পেয়ে যাবো নাকি, যে দুটো পার্ট আছে মনে হয়। হ্যাঁ, জিওগ্রাফি বাকি পার্টও তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা কমপ্লিট করো, সামনের সপ্তাহে বাকি একটা একটা পার্ট একটা সপ্তাহে করার টার্গেট রাখবে। ঠিক আছে, আমি তোমাদের সেইভাবে দিচ্ছি। সব একসাথে দিলে কি হবে, গুলিয়ে যাবে, তুমি একটা কমপ্লিট করলে পরের সপ্তাহে আরো একটা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ। চলো, এগুলো কিন্তু পিডিএফ থেকে পড়বে না, প্রিন্ট নিয়ে পড়বে, তাহলে সুবিধা হবে। ওকে, আচ্ছা, ডুপ্লিকেট রেশিও কি? স্যার, যদি আমার সিম্পল একটা রেশিও এরকম দেওয়া থাকে A:B, তাহলে স্যার এর ডুপ্লিকেট রেশিও বা এর বর্গানুপাত কি হবে? এর বর্গানুপাত কি হবে? কিচ্ছু কিছু না, তুমি এদেরকে স্কোয়ার করে দাও, A² এবং B², এটাই এর ডুপ্লিকেট রেশিও। ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পল করে নিই। তাহলে 7:11 এর বর্গানুপাত কি হবে? বলবে যে 7:11 এর ডুপ্লিকেট রেশিও হবে 7² (11²), মানে 49:121। ক্লিয়ার? নেক্সট, চল, এগুলো চটপট আমরা কমপ্লিট করে নিই, এগুলো জাস্ট খুবই সোজা সোজা জিনিস। এগুলো এবার লেখো, হেডিং করো ট্রিপলেট রেশিও বা ঘনানুপাত। ট্রিপলেট রেশিও, সরি বানানটা ভুল হয়ে গেল, ট্রিপলেট রেশিও বা ঘনানুপাত। ঘন মানে কি, কেউ বলতে পারবে? আমি যদি বলি, স্যার আমার একটা রেশিও দেওয়া আছে A:B, এর 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 ট্রিপলেট রেশিও কি হবে? বলবে স্যার এর ট্রিপলেট রেশিও হবে A³
পাওয়ার তখন কিউব হয়ে যাবে, পাওয়ার কি হবে, কিউব হয়ে যাবে। ওকে, তার মানে ট্রিপলেট রেশিওতে কি হয়, পাওয়ারটা কিউব হয়ে যায়। ওকে, তাহলে আমি যদি তোমাকে বলি, একটা এক্সাম্পল দিচ্ছি, 2:5 এর ঘনানুপাত ঘনানুপাত কত, কি হবে? বলবে স্যার এর ট্রিপলেট রেশিওটা হবে 2 কিউব 5 কিউব, মানে হবে 8:125। ওকে, এবারে দেখো এখান থেকে একটু ভালো লেভেলের কোশ্চেন হয়, যেমন আগেরটা আমরা পড়লাম ডুপ্লিকেট রেশিও, সেটা হলে কেমন হবে দেখে নাও। যদি তোমায় কখনো এরকম বলে 2 স্কোয়ার/3 স্কোয়ার এর বর্গানুপাত কত, আর বলল এর ঘনানুপাত কত। অ্যান্সারটা কেউ বলতে পারবে বর্গানুপাতটা? আগে বর্গানুপাতের অ্যান্সার বলো, কত হবে? এখানে তোমাদের সমস্যা হবে, বলবে স্যার এ তো অলরেডি স্কোয়ারে দিয়ে দিয়েছে। তোমাদের সমস্যা হবে, বলবে স্যার এ তো অলরেডি স্কোয়ারে দিয়ে দিয়েছে। আমরা কি জানি বর্গানুপাত মানে স্যার a/b থাকলে সেটা চেঞ্জ হয়ে হয়ে যায় a²/b²। আমি বলবো এইভাবে ভাববে না, তুমি এইভাবে ভাবো a/b মানে কি, এদের পাওয়ার 1 করে, বর্গানুপাতে যাই পাওয়ার থাক সেটা দ্বিগুণ হয়ে যায়, সেটা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, এইভাবে ভাবো। ওকে, তাহলে অলরেডি যেটা আমাদের গিভেন আছে, যেটা আমাদের দেওয়া আছে, সেটা কত, 2 স্কোয়ার/3 স্কোয়ার। তাহলে এর বর্গানুপাত মানে এর ডুপ্লিকেট রেশিও কি হবে? বলবে স্যার বর্গানুপাত বা ডুপ্লিকেট রেশিওতে একটু আগে আমরা জানলাম যেটাই পাওয়ার থাকবে সেটা ডবল হয়ে যাবে। তাহলে স্যার এখানে যেটা 2 পাওয়ার আছে সেটা কত হয়ে যাবে, 2×4। আর যেটা 3 পাওয়ার আছে সেটা কত হবে, 3এর পাওয়ার যেটা 2 আছে সেটাও হয়ে যাবে 2×4। ওকে, এইভাবে ভাবতে পারো, বা তুমি এইভাবে ভাবো, স্যার যেটাই আমার দেওয়া আছে সেটা দেওয়া থাক, আমি 2 স্কোয়ারের পাওয়ার করে দেবো আবার একটা স্কোয়ার, 3 স্কোয়ারের পাওয়ার করে দেবো আবার একটা স্কোয়ার। ঠিক আছে, যেভাবে খুশি ভাবতে পারো। বা কেউ এইভাবে ভাববে, স্যার আমি এইভাবে ভাববো না, আমি এইভাবে করব, 2 এর পাওয়ার 2 আছে, আমি করে দেবো 2 এর পাওয়ার 4, পাওয়ার ডবল করে দিতে বললেন। 3 এর পাওয়ার 2 আছে, আমি করে দেবো 3 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 4 করলে কত হয়, 16 হয়। 3 এর পাওয়ার 4 করলে কত হয়, 81 হয়। 3 এর পাওয়ার 4 মানে কি, 3 গুণ, তার মানে কত, 3×3 = 9, ইন্টু 3×3 = 9, মানে আমার 81। ওকে, ক্লিয়ার? এখানে কারো সমস্যা? ওকে, এবার তাহলে বলো ঘনানুপাতটা কত হবে, কে বলতে পারবে? 2 টু দি পাওয়ার 6 হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে বলবে স্যার এরকম আমাকে যদি থাকে, যেমন আমরা শিখলাম a/b এর বর্গানুপাত কত, a²/b², সেরকম ভাবে a/b এর ঘনানুপাত হয় a³ আর b³। এবারে এটার মানে কি, এটার মানে স্যার এটাই হলো যে এর পাওয়ার 1 ছিল, বি এর পাওয়ার 1 ছিল, সেটা হয়ে গেছে কত, 3। মানে ঘনানুপাতে পাওয়ার যাই থাক সেটা 3 গুণ হয়ে যাবে। তাহলে এখানে স্যার আমার দেওয়া আছে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে ঘনানুপাতে মানে ট্রিপ্লিকেট রেশিওতে সেটা কি হবে, সেটা ঘনানুপাতে কত হয়ে যাবে? বলবে স্যার সেটা ঘনানুপাতে হবে 2 এর 3 গুণ করে দাও 6, 3 এর 3 গুণ, আর 3 এর পাওয়ার যে 2 আছে তারও 3 গুণ করে দাও 6। ওকে, বোঝা গেছে? তুমি এইভাবেও রেখে দিতে পারো, এটা যে আমি মান বের করলাম তুমি নাও মান বের করতে পারো, বড় পাওয়ার হলে এইভাবেই রেখে দেবে, অপশন এভাবেই থাকবে। বলো ক্লিয়ার?
এটা কিন্তু কখনোই ভাববে না যে স্যার শুধু এ বি থাকলে এ স্কোয়ার বি স্কোয়ার করবো না। আমার যদি এরকম থাকে এ, এটার বলো তো বর্গানুপাত কি হবে, কে বলতে পারে দেখি? এটার বলো বর্গানুপাত কি হবে? থ্রি কিউব ইস টু 2 টু দি পাওয়ার 4, এটার বর্গানুপাত কি হবে? বলো। Sir, 3 to the power 6 or 2 to the power 8. ভেরি গুড। বর্গানুপাত মানেই স্যার কি? পাওয়ার, পাওয়ার, পাওয়ার ইন্টু 2। ব্যাস, সিম্পল ব্যাপার। বর্গানুপাত মানেই একটা জিনিস খেয়াল রাখবে স্যার, পাওয়ার ইন্টু 2, ব্যাস। স্যার পাওয়ার আমি আগে 3 আর 2টা লিখে দিই, বেস গুলো লিখে দিই। যখন এরকম থাকবে এক্স এর পাওয়ার এ, তার মানে কি নিচেরটাকে বলা হয় বেস আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। ওকে, তাহলে আমি বেস গুলো লিখে দিলাম, 3 আর 2টা লিখে দিলাম। আচ্ছা, পাওয়ার কত? পাওয়ার স্যার 3 আছে, এটা দুগুণ করে দাও, 6 হয়ে যাবে। স্যার পাওয়ার 4 আছে, দ্বিগুণ করে দাও, 8 হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? তাহলে এরকম থাকলে নিচেরটাকে বলা হয় বেস আর উপরেরটাকে বলা হয় পাওয়ার। যেমন এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে 3, আচ্ছা এটা এখানে দুটো 3 আছে, এটা আমি নিলাম না, এইটা নি, তাহলে সুবিধা হবে। এটার ক্ষেত্রে কি 2টাকে কি বলবো? 2টাকে বলবো বেস আর 4টাকে কি বলবো? বলবো পাওয়ার। ওকে, বুঝতে পেরেছো? এটা সার্চ না ইন্ডিসিস চ্যাপ্টারে করাবো। ওকে চলো, এবার যদি বলি ঘনানুপাত। ঘনানুপাত কত হবে? কোন রেশিও? কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেনটা হলো এই, আমি তোমাকে বললাম 5 স্কোয়ার আর এখানে দিলাম 4 কিউব বা 4 টু দি পাওয়ার 5, তাহলে কি হবে? এর ঘনানুপাত কত হবে বের করো। বলবে স্যার ঘনানুপাতে কি হয়? পাওয়ার ইন্টু 3 হয়, ব্যাস। এখানে যেমন পাওয়ার ইন্টু 2 হয়েছিল, এখানে পাওয়ার ইন্টু 3 হয়। তাহলে স্যার 5-এর পাওয়ার 2 ছিল, এখানে 5-এর পাওয়ার তাহলে 3 গুণ হয়ে যাবে, মানে 6 হয়ে যাবে। 4-এর পাওয়ার 5 ছিল, ওটা 3 গুণ হয়ে যাবে, মানে 5 ইন্টু 3 কত হবে? 15। বলো, বোঝা গেছে? চলো, কারোর কোনো সমস্যা ডুপ্লিকেট ট্রিপ্লিকেট রেশিও নিয়ে? নেক্সট চলো, সাব ডুপ্লিকেট রেশিও, হেডিং দাও সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও, বা এটার বাংলা কি? এটার বাংলা লেখো বর্গ মূলানুপাত। বর্গমূলানুপাত মানে বর্গমূলের অনুপাত। ওকে, বর্গমূলানুপাত মানে কি? বর্গমূলের অনুপাত। ওকে, তাহলে স্যার যদি আমার এরকম দুটো রেশিও থাকে, A:B থাকে, সেটার সাব ডুপ্লিকেট বা বর্গ মূলানুপাত কত হবে? বলবে এটাকে আমি জাস্ট রুট করে দেবো। এ রুট এ তোমার এর রুট A:√B। ওকে, মানে এদেরকে আমি জাস্ট রুট লাগিয়ে দেবো এদের মাথায়, তাহলেই হয়ে যাবে আমার বর্গমূলানুপাত। তাহলে সাব কথাটা থাকলে দেখতে পেলে ডুপ্লিকেট মানে কি? শুধু ডুপ্লিকেট মানে কি বুঝেছিলে স্যার? স্কোয়ার। আর সাব কথাটা থাকলে রুট হয়ে গেল। ঠিক যদি তোমাকে আমি তাহলে এটা বলি সাব ট্রিপ্লিকেট, তাহলে কি হবে কে বলতে পারবে? এর মানে কি? ঘন মূলানুপাত। ওকে, এটার মানে কি? আমি যদি বলি A:B, এর ঘন মূলানুপাত কত হবে? ঘন মূলানুপাত বলবে স্যার কিউব রুট A:কিউব রুট B। ওকে,
আচ্ছা, এটা কি কারোর বলতে হবে কিউব রুট কি এগুলো কি জানো? দেখে নাও, যদি কারোর কনফিউশন থাকে বলতে পারো। যেহেতু আমি এখন সার্চ অ্যান্ড ইন্ডিসিস সূচক আর করণী চ্যাপ্টারটা পড়াচ্ছি না, তাই আমি এগুলোর মধ্যে ঢুকতে চাইছি না। তোমাদের যদি এগুলো নিয়ে কারোর বেসিক জানার থাকে আমাকে নক করো, আমি তাহলে বেসিকটা বলে দেবো। কিউব রুট কি দেখো, আমি যদি বলি রুট এ, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে অন্যভাবে যদি লিখতে চাও এইভাবে লিখতে পারো, এর পাওয়ার কত হাফ। আমি যদি বলি কিউব রুট এ, এটাকে বলে কিউব রুট এ, তাহলে এটাকে কি লিখতে পারি? এর যে পাওয়ার সেটা 1/3, মানে রুটের বাইরে যে থাকবে সে একের নিচে চলে আসবে। আমি যদি বলি ফোর রুট ওভার এ, এর মানে কি? এর পাওয়ার 1/4। ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? দেখো, এবারে তোমরা আমাকে বলো, আমি তোমাদের যদি এক্সাম্পল করাই। আচ্ছা, এটা কেন হচ্ছে দেখো। আচ্ছা, কেউ বলতে পারবে যে স্যার একের নিচে কেন বসছে? এটা কেউ বলতে পারবে? এই যে তিনটা এসে একের নিচে কেন বসলো? দুই উপরে তো দুই থাকতে পারতো, তিন থাকতে পারতো, চার থাকতে পারতো, একটা কেন আছে? কেউ বলতে পারবে? দেখে নাও, যদি তুমি এরকম বলো কিউব কিউব রুট কিউব রুট এ স্কোয়ার, এটাকে কিভাবে লিখবে জানো তো? প্রথম এই এ স্কোয়ারটা লেখো, এই যে বাইরের তিনটা আছে না, এটাকে দুইয়ের নিচে লিখে দাও। তার মানে কি স্যার, উপরে যে এক থাকবে এটা নিশ্চিত নয়। এখানে এর পাওয়ার 1 ছিল বলেই আমি একের তলায় তিনটা বসিয়েছিলাম। এখানে এর পাওয়ার 2 আছে, তাই 2 এর তলায় 3 বসেছে। তাহলে এবার আমাকে বলো, এরকম যদি হয় a⁴ আর এখানে আছে ভিতরে আছে a³, তাহলে এটার মান কি হবে? কে বলতে পারবে? a⁴. a⁴ ওকে 3/4. ওকে, মানে এর যেটা পাওয়ার থাকবে সেটা উপরে থাকলো, আর যেটা রুটের বাইরে সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে তোমরা আমাকে বলো, আমি যদি বলি 16 এবং 16:25 এর সাব ডুপ্লিকেট রেশিও কত? কি হবে? 4:5. 4:5 sir. বলছে সাব ডুপ্লিকেট রেশিও, SDR, সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিওটা আমরা শর্টে কি বলছি? SDR। ওকে, SDR কত হবে? বলবে স্যার √16:√25, 4:5। দ্যাটস ইট। এবারে যদি তোমাদেরকে বলা যায় এটা কত হবে? 8 27:64 এর সাব ট্রিপ্লিকেট রেশিও কত? কত হবে? Sir, 2:3:4. ভেরি গুড স্যার, STR। এবার দেখো, দুটো তোমার দিতে সবসময় যে দুটোই দেবে এটা কোনো মানে নয়, তিনটেও দিতে পারে কিন্তু। ঠিক আছে, তিনটেও দিতে পারে। তাহলে স্যার যাই দিক, আমি এটাকে কিউব রুট করে দেবো। ইস টু কিউব রুট 27 ইস টু কিউব রুট 64। আচ্ছা, কিউব রুট মানে কি? এর ভিতরে, রুটের ভিতরে তিনটে থাকলে একটা বেরোবে। তাহলে এখানে এখানে আটটাকে ভেঙে 2 × 2 × 2 লিখতে পারি না? তার মানে তিনটে থাকলে কটা বেরোবে স্যার? একটা বেরোবে। ঠিক তুমি দেখো, 27টাকে ভেঙে 3 ×
3 গুণ 3 লিখতে পারো, মানে এটা 3 বেরোবে। আর 64টাকে ভেঙে 4 গুণ 4 গুণ 4 লিখতে পারো, মানে এখানে 4 বেরোবে। ওকে, ক্লিয়ার? চলো, ওকে। নেক্সট আমাদের কাছে আছে, লেখো ইনভার্স রেশিও, যেটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বেসিকটা একবার কমপ্লিট করে নিলাম, এবার এর উপরে দেখো কত ভালো ভালো কোশ্চেন আছে আর সেটার কত সুন্দর নিয়ম আছে। ইনভার্স রেশিও বা ব্যস্তানুপাত, এটাই সবচেয়ে বেশি লাগে, ইনভার্স রেশিও বা ব্যস্তানুপাত। আচ্ছা, আমাকে বলো A:B এর ব্যস্তানুপাত কত? তোমরা অনেকে এইভাবে শিখবে, স্যার এর ব্যস্তানুপাত এরকম হবে B:A, এটা উল্টে যাবে, এটা বিটা পরে ছিল আগে চলে আসবে, এটা আগে ছিল পরে চলে আসবে, তাই তো? এবার জাস্ট আমি তোমাকে একটা সিম্পল কোশ্চেন ধরছি, তুমি আমাকে এটা বলে দাও, যদি এরকম বলি A:B:C এর ব্যস্তানুপাত কত? দেখো, আর কিন্তু এই টেকনিক তুমি ইউজ করতে পারবে না। এবার কি করবে? দুটো ছিল তো এদিক ওদিক করে দিয়েছিলে, দুটো ছিল তাই তুমি কি করেছিলে, এদিক ওদিক করে দিয়েছিলে, তাহলে এবার কি করবে? তাই এর এক্সাক্ট নিয়মটা জেনে নাও, তাহলে তোমার তিনটে কেন 30টা 300টা দিলেও অসুবিধা হবে না। কিচ্ছু না, ব্যস্তানুপাত মানে উল্টে দেবে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে, আমি যদি এখানে 5 লিখি, তার মানে 5-এর নিচে কত আছে? 1 আছে। এবার যদি বলি স্যার এটাকে উল্টে দিন তো, তার মানে কি হবে? একটা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে। ঠিক তেমন ব্যস্তানুপাত মানে তো উল্টে দেওয়া, তাই না? ব্যস্তানুপাত মানে কোনো জিনিসটাকে উল্টে দেওয়া। তাহলে 1-এর নিচে কিছু নেই মানে তো, এর নিচে কিছু নেই মানে 1, বি এর নিচে কিছু নেই মানে 1, সি এর নিচে তো কিছু নেই মানে 1। তাহলে এদেরকে যখন ব্যস্তানুপাত করবে, মানে 1/a হয়ে যাবে, 1/b হয়ে যাবে, 1/c হয়ে যাবে। ক্লিয়ার? তো এইভাবে নেবে, এইভাবে কিন্তু তুমি ফরম্যাটটা সব জায়গায় খাটবে না, দুটো থাকলে তবে খাটবে। ওকে, ক্লিয়ার? ব্যস্তানুপাত মানে উল্টে যাবে, ঠিক আছে? চলো, তাহলে আমাকে বলো, কোশ্চেন যদি দিই 5:4:3 এর ব্যস্তানুপাত কত? কে বলতে পারবে? করো দেখি। দেখো, বলবে স্যার এখনই বললেন ব্যস্তানুপাত মানে কি করতে হবে, আমরা এদেরকে নিচে পাঠিয়ে দেবো, সব একের নিচে, 1/5, 1/4, 1/3। আচ্ছা, যারা প্রথম থেকে ক্লাস করেছো বা প্রথমের ক্লাসগুলো দেখেছো রেশিও, এরকম ভাবে কি রেশিও লেখা যায়? রেশিও কি এভাবে লেখা যায়? মানে এভাবে রেখে দেওয়া যায়? কে বলতে পারবে? রেশিও কি এভাবে রেখে দেওয়া যায়? স্যার না, রেশিও কি নিজের উপর এভাবে লসও করতে হবে। রেশিও এভাবে কিন্তু রেখে দেওয়া যায় না। তাহলে আমি কি করব? স্যার আমার এটাকে সিম্পল ফরম্যাটে আনতে হবে, এটা ভগ্নাংশে হয়ে গেছে, পূর্ণ সংখ্যায় আনতে হবে। পূর্ণ সংখ্যায় আনতে হলে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম, নিচের গুলো কি করতে হবে, নিচের গুলো সব সমান করতে হবে। তার মানে 5, 4 আর 3-এর কি করো, লসাগু নিয়ে নাও। তাহলে এরা তো তার মানে তো গুণ করে দাও, 5x4x3, তাহলে কত হলো? 60। তাহলে 5-কে 60 বানাতে হলে কত দিয়ে গুণ করবে? 12 দিয়ে গুণ করো। 1-এর সাথেও 12 করো, এর প্রথম ক্লাসে করানো এগুলো সব। 4-এর সাথে 15 গুণ করো, 1-এর সাথে 15 গুণ করো, 3-এর সাথে 20 গুণ করো, 1-এর সাথে 20 গুণ করো। তাহলে কত হবে? এই 60, 60, 60 কেটে গেল, তাহলে 12:15:20।
এটা যে বুঝতে পারবে না, প্রথম ক্লাসটা দেখবে, রেশিওর প্রথম ক্লাসে করানো আছে। বোঝা গেছে ব্যস্তানুপাত মানে কি? চলো, এই হলো আমাদের আজকের ক্লাসের বেসিক। ঠিক আছে, এবারে আমরা এর উপরে কিছু কোশ্চেন করব, দেখে নাও। তার আগে একটু আমি তোমাদের ধরি, আমাকে কেউ একজন বলো, কিছু কোশ্চেন যদি করে, পরীক্ষায় আসা কোশ্চেন, 1/49:1/81 এর বর্গ মূলানুপাত কত? বলো দেখি। কে বলতে পারবে? 1/7 আর আরেকটা হবে 1/9। তাহলে এভাবে কি অ্যান্সার রাখা যায়? এভাবে তো না, রেশিও তারপর রাখা নিচে যায় না। গুলো এলসিএম করলে 9:7 হয়ে যাবে। বলবে স্যার, প্রথম আমার কাজ হলো বর্গ মূলানুপাত মানে হলো আমি এদেরকে রুট করে দেব। 1/49:1/81। এবার স্যার, 1-এর বর্গমূল 1, আর 49-এর বর্গমূল 7, আর এখানে 1-এর বর্গমূল 1, 49-এর বর্গমূল 9। স্যার, একটু আগেই তো আমরা জানলাম যে এভাবে রেশিওকে রাখা যায় না। তাহলে আমি কি করব? এদেরকে এই 7 আর 9-কে সেম করব। মানে স্যার, এর সাথে 9 গুণ করে দিই, 63 হয়ে গেল, এর সাথে 7 গুণ করি, 63 হয়ে গেল। নিচেরটার সাথে 9 করেছি মানে উপরেরটার সাথেও 9, নিচেরটার সাথে 7 গুণ করেছি মানে উপরেরটার সাথেও 7। তাহলে 63 কেটে গেল, 9:7। ওকে, এটা অ্যাকচুয়ালি নিয়ম। তোমাকে যে বলবে কোনাকুনি গুণ করে দাও, এসব নিয়ম নয়, এসব ছেলে মানুষই। কয়েকটা কোশ্চেনে খাটবে, সব কোশ্চেনে খাটবে না। ওকে, বোঝা গেছে? চলো, এবারে সবাই খাতায় হেডিং দাও, যেটা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 5 লেখো। টাইপ 5টা লেখো। সমানুপাত এবং ব্যস্তানুপাত। ওকে, সমানুপাত এবং ব্যস্তানুপাত, এটা আমার টাইপ 5। ঠিক আছে, এবার শোনো, আমরা আমরা সমানুপাতকে কিভাবে পড়েছিলাম? এখানে একটা সাইন আছে, সেই সাইনকে আমরা শিখে নেব। এরকম একটা সাইন আছে, ঠিক আছে? এই সাইনটার নাম কি জানো? এই সাইনটার নাম বলা হয় প্রপোর্শন। এই সাইনটার নাম বলা হয় প্রপোর্শন, মানে অনুপাত বা সমানুপাত, যা খুশি বলতে পারো তুমি, প্রপোর্শনটা দিয়ে মনে রাখবে, প্রপোর্শন। ওকে, এই সাইনটার নাম হলো প্রপোর্শন। আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস বললাম যে এ এবং বি পরস্পর সমানুপাত। এই জায়গাটা সবাই ভালো করে শিখে নাও, ভালো করে মানে বুঝে নাও আর কি। এখন থেকে 10 মিনিট আমি যা বোঝাবো ভালো করে বুঝে নেবে, খুব ইম্পর্টেন্ট জায়গা বোঝাবো। এ এবং বি পরস্পর সমানুপাত। তাহলে এটাকে আমি অঙ্কের ভাষায় লিখবো কিভাবে? এটাকে আমি অঙ্কের ভাষায় লিখবো এইভাবে, এ প্রপোর্শনের চিহ্ন দেব, দিয়ে লিখবো বি। মানে দেখো, সমানুপাত যেহেতু বলেছে, তাই এ ও উপরে আছে, বি ও উপরে আছে। ক্লিয়ার? এটা কারোর সমস্যা? এবারে আমি যদি বলি এ
এবং বি পরস্পর ব্যস্তানুপাতি, এটা কিভাবে লিখবে? স্যার এ প্রপোশনের চিহ্ন দাও, দিয়ে আচ্ছা এ উপরে আছে তো, তাহলে যেহেতু ব্যস্তানুপরী বলছে তাহলে বি কে নিচে নামিয়ে দাও। ওকে, ব্যস্তানুপাতিক মানে কি একজন উপরে থাকবে তো অপরজন নিচে থাকবে। এই দুটোতে কারো সমস্যা হয়েছে থাকলে বলো। সমানুপাতির ইংলিশ কি? সমানুপাতির ইংলিশটা হলো ডাইরেক্ট প্রপোর্শন, আর ব্যস্তানুপাতিক ইংলিশটা হলো ইনভার্স প্রপোর্শন। ওকে, আচ্ছা এই দুটোতে কারো সমস্যা আছে? বোঝা গেছে? এবার চলো, এবারে যদি আমি তোমার, যদি কখনো জায়গায় এরকম দেখো এ সমানুপাতি বি, এটাকে এই সমান সমানটাকে তুমি যদি, সরি এই প্রপোর্শনের সাইনটাকে তুমি যদি সমান সমান দিতে চাও, এইভাবে ব্যবহার করতে চাও, প্রপোর্শনের সবাই খাতায় লিখে রাখো, প্রপোর্শন সাইন থেকে বা প্রপোর্শন চিহ্ন থেকে সমান সমান চিহ্নে বদলালে প্রপোর্শন সাইন থেকে ইকুয়াল সাইনে কনভার্ট করলে ডান দিকের পদের সাথে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট ভ্যালু, বা কনস্ট্যান্ট ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট গুণ করতে হয়। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি কি বললাম, যদি এই সাইনটাকে আমি সমান সমানে কনভার্ট করি প্রপোর্শন সাইনটাকে, তাহলে এ দেব, আর বি এই যে ডান দিকের যে পদটা বি, তার সাথে একটা ধ্রুবক মানে কে বা অন্য কিছু একটা লিখতে পারো, এটাকে গুণ করতে হবে। এটুকু ক্লিয়ার? বোঝা গেছে? যদি তুমি প্রপোর্শনের সাইন দাও গুণ করতে হবে না, কিন্তু যখনই তুমি সমান সমানের সাইন দেবে তার সাথে একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে বা ধ্রুবক গুণ করতে হবে। ক্লিয়ার? অনেকে এটাকে এক গুণ করে তাই কিছু লেখে না, যে আমরা কে ধরবো না, ওটাকে ওয়ান ধরবো, ওয়ান। সেটাও আমি সব শেখাবো, অসুবিধা নেই। এবার বলো, যদি আমি এটাকে এইভাবে লিখি এ সমানুপাতি 1/b, এটার মানে কি এ আর বি কি অনুপাতে আছে, কে বলতে পারবে? এটার মানে ব্যস্তানুপাতে। ব্যস্তানুপাতে আছে। ব্যস্তানুপাতিক আছে। তাহলে যখন আমি এই যে প্রপোর্শনের সাইনটাকে আমি সমান সমানে কনভার্ট করব, ডান দিকের যে পদটা আছে বি, তার সাথে কি গুণ হবে? বলবে স্যার একটা কনস্ট্যান্ট ভ্যালু গুণ হবে। তার মানে এটা আমরা এরকমই লিখতে পারি, এ সমান সমান কে বাই বি। বোঝা গেছে এইটুকু? কেটা কি? কে এখানে কে সমান সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। ঠিক আছে, জাস্ট এটুকু জেনে নাও, আর কিছুই জানতে হবে না, এটুকুতেই কাজ মিটে যাবে। ওকে, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন? চলো এবার আমরা একে একে অঙ্ক করি। বেশ কিছু অঙ্ক আমি আজকে টাইপে করিনি, আমি মানে কিছু অঙ্ক টাইপ করে এনেছি যেটা তোমাদের লাগবে। ঠিক আছে, আর কিছু অঙ্ক আমি হাতে লিখে দেবো, কেননা এগুলো বোঝাতে তো আর কি করাতে হবে, এই কারণে। একটা কোশ্চেন লেখো, এ বি এর বি, বা শুধু এরকম লেখো, এ বি কিউবের সাথে
ব্যস্তানুপাতিক সম্পর্কে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, এ বি কিউবের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো সব পরীক্ষায় পড়া কোশ্চেন কিন্তু, হ্যাঁ, হালকাভাবে নেবে না। বি সমান সমান 2, সব আমি যে কোনো তোমাদের প্রশ্ন করাচ্ছি কোনো না কোনো পরীক্ষায় পড়া কোশ্চেন দিয়ে এক্সাম্পল দিচ্ছি। বি সমান সমান 2, বা এটাকে এরকম লেখো, সরি এরকম লেখো, যখন যখন এবারে এরকম কোশ্চেন এনটিপিসি তে প্রচুর এসেছিল, যখন এ সমান সমান 3 হয় তখন বি সমান সমান 2 হয়। ঠিক আছে, এগুলো কিন্তু খুব টাফ কোশ্চেন, অনেকে পারেনি কোশ্চেন গুলো। কিন্তু যখন এ সমান সমান 8/9 হবে তখন বি সমান সমান কত হবে? ওকে, বি সমান সমান কত? বি সমান সমান কোশ্চেন মার্ক দিয়েছে। ওকে, এবারে আমরা এটাকে দেখি কিভাবে সলভ করা যায়। প্রথমে দেখো, প্রথমে সেটাকে টার্গেট করবে যেটার মান আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে এ সমান সমান কি বলেছে? এ সমান সমান বলেছে কি 3। যখন এ সমান সমান 3 তখন বি সমান সমান কত? 2। তাহলে আমি আগে লিখি, আগে আমি এইটুকুকে টার্গেট করি, স্যার এ আর বি কিউব কি সম্পর্কে আছে? ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তার মানে স্যার এরকম হবে, এ প্রপোর্শনের সাইন 1/b। আচ্ছা, শুধু বি হবে নাকি বি কিউব হবে, কে বলতে পারবে? এটা বি কিউব হবে, তাই তো? কেননা বি কিউব বলেছে। এ কার সাথে ব্যস্তানুপাতিক? এ বি কিউবের সাথে ব্যস্তানুপাতিক, তাই আমি বি কিউব দিলাম। এবারে একটু আমাকে বলো, কে বলতে পারে দেখি, আমি যখন এখানে দেবো এ সমান সমান, তাহলে এখানে কি লিখবো? কে বাই বি কিউব। কে বাই বি কিউব, একটা কে গুণ করব। ঠিক আছে, এবারে বলো এর মান কত দিয়েছে? স্যার বলে দিয়েছে এর মান 3। অঙ্কগুলো দেখে নাও, এবারে যে এনটিপিসি পরীক্ষা হলো, আরআরবি এনটিপিসি, প্রত্যেকটা শিফট এরকম একটা অঙ্ক, কি আমিন তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। এ সমান সমান স্যার 3 বলেছিল, আর কে বাই বি কিউবের মান কি বলেছিল? 2, তাহলে 2 কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পেলাম? স্যার কে সমান সমান পেলাম 3 ইন্টু 2 কিউব। এবার বলো 2 কিউবের মান কত? তাহলে কে সমান সমান কত হলো? 3 আসতে 3 ইন্টু 8, মানে কে সমান সমান 24 হলো। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। এবার যখনই আমি কে এর মান পেয়ে গেলাম, আমি এখানে লিখে দিই। পরেরটা কি 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 জানতে চেয়েছে? এ মানে আর কি রিলেশনটা তো এইভাবেই হবে, এ সমান সমান কে বাই বি কিউব। এবার এখানে এর মান বলে দিয়েছে কত? 8/9, তাহলে এর জায়গায় লিখলাম 8/9। কে এর মান কত পেয়ে গেছি? 24 পেয়ে গেছি, 24 লিখলাম। স্যার বি কিউব এবার বলেছে যখন এর মান 8/9, তখন কি বি এর মানটা আমি জানি? তখন তো বি এর মান আমি জানি না, তাই আমি বি কিউব লিখে রাখলাম। আচ্ছা, এখানে বি এর মান 2 কেন লিখেছিলাম? কারণ স্যার এর মান যখনই 3 হবে তখন বি এর মান 2 হবে, কিন্তু এখানে তো এর মান 8/9, আর তখন তো বি এর মানটা আমি জানি না, তাই বি এর মানটা আমি কিছু লিখতে পারলাম না। তাহলে 8 দিয়ে আমি যখন 24 কে কাটবো, সমান সমানের উপরে উপরে কাটা যায়, সমান সমান মাঝখানে থাকলে নিচে নিচেও কাটা যায়। তাহলে 3 আসতে 24। তাহলে বি কিউবটাকে এদিকে গুণ করে উপরে নিয়ে চলে আসো। বি কিউব সমান সমান 3 লং কত হবে? 3 লং হবে 27। তাহলে বি সমান সমান কত? কিউব রুট, কিউব তুললে এদিকে কিউব রুট হবে, কিউব রুট 27। তাহলে বি সমান সমান 3। বোঝা গেছে? ম্যাথটা কি বোঝা গেছে? কারোর কোনো জায়গায় প্রবলেম? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট, বর্তমান ট্রেন্ডিং এ চলছে ম্যাথটা। আর একবার কি বলতে হবে কারোর? রিপিট করতে হলে কিন্তু বলে দেবে আমাকে।
হ্যাঁ স্যার আরেকবার বলতে হবে। ওকে, দেখো এখানে যেখানে প্রবলেম হবে আমাকে সঙ্গে সঙ্গে বলবে স্যার এই স্টেজটায় প্রবলেম হচ্ছে। এবার আচ্ছা দেখো, আমি একটু অন্য কাল নিয়ে দাঁড়াও। এখানে দেখো, আমার এখানে বলেছিল এ বি কিউবের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে এ দিলাম আর নিচে দিলাম বি কিউব, মাঝখানে দিলাম সমান সমান সাইন। এটুকু বোঝা গেছে? চলো, এবার যখন আমি এই প্রপোর্শন সাইনটাকে সমান সমানে কনভার্ট করলাম, তখন আমি কি করলাম, 1/b কিউবের সাথে আমি এখানে একটা স্টেপ ছিল, স্টেপটা আমি মাঝখানে লিখে দিচ্ছি। তখন আমি a সমান সমান k ইন্টু 1/b কিউব করলাম, ঠিক আছে? আর তখনই কি হলো, ও a সমান সমান k বাই b কিউব, k এর সাথে একটা গুণ হয়ে গেল। এবার আমি দেখছি যেখানে দুজনের মান সব বলে দিয়েছিল, যখন a 3 হবে তাহলে এর জায়গায় 3 দিলাম, তখনই বি এর মান কত দিতে পারি, 2 দিতে পারি। তাহলে বি এর জায়গায় কত দিলাম, বি এর জায়গায় আমি 2 দিলাম, 2 কিউব। এবারে এখান থেকে কে এর মানটা পেয়ে গেলাম, দেখো 24। এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে স্যার আমার কাছে এখন কে এর মান জানা আছে। পরের পরের গ্রুপটাতে কি বলে দিয়েছে, পরের গ্রুপটাতে স্যার এর মান বলে দিয়েছে, কিন্তু বলেছে যখন এর মান 8/9 তখন বি এর মান কত হবে। তাহলে আমি এবারে সেম এই জিনিসটা আবার একবার লিখলাম, সেম এই যে জিনিসটা এটা আবার একবার লিখলাম, আমি এখানে আবার একবার লিখলাম, লিখে এবার এর মান দিলাম 8/9, 8/9 দিলাম। স্যার কে এর মান আগে থেকে পেয়ে গেছি, তাই কে এর জায়গায় কাকে দিলাম, কে এর জায়গায় আমি 24 কে বসালাম। ওকে, আমি কে এর জায়গায় 24 কে বসালাম। স্যার যখন এর মান 8/9 তখন কিন্তু বি এর মানটা আমি জানি না, তাই বি এর মানটা আমি বসাতে পারলাম না। এবার আমি কি করলাম, 8 দিয়ে 24 কে কেটে দিলাম 3, বি কিউব উপরে চলে গেল, 9টা গিয়ে 3-এর সাথে গুণ হলো 27। এবার এখান থেকে যখন, এবার দেখো যদি তুমি এরকম করো এ স্কোয়ার সমান সমান বি, যদি এর মাথা থেকে স্কোয়ারটা তুলে দাও তাহলে বি এর মাথায় রুট হয়। কিন্তু যদি এরকম হয় এ কিউব সমান সমান বি, তাহলে এর মাথা থেকে কিউবটা তুললে বি এর মাথায় কিউব রুট হয়। এবার বি এর মাথা থেকে যখন কিউব রুটটা তুললাম তখন 27-এর উপরে কিউব রুট হলো, বি এর মাথা থেকে যখন কিউবটা তুললাম, তাহলে কার 27-এর কিউব রুট কে হয়, 3 হয়। ক্লিয়ার? বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, আর একবার নোট রিপিট করে নেবে, দেখে নেবে, বুঝে যাবে। চলো, এবার তাহলে সেম কোশ্চেন তোমরা আমাকে একটা করে দাও, খুবই ইজি কোশ্চেন। কোনটা দেওয়া যায়, এটা সোজাই দি দাও। লেখো এক্স ওয়াই এর সাথে সমানুপাতিক সম্পর্ক, এক্স ওয়াই এর সাথে সমানুপাতিক সম্পর্ক, সরি ওয়াই না, রুট ওয়াই করো, এক্স রুট ওয়াই এর সাথে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এবার লেখো যখন ওয়াই সমান সমান 25 হয় তখন এক্স সমান সমান 18 হয়। ওকে, আর লেখো যখন কিন্তু যখন এক্স সমান সমান 72 হবে, এক্স সমান সমান 72 হবে তখন
ওয়াই সমান সমান কত হবে? ঠিক আছে, দেখি তোমরা একবার চেষ্টা করো, তারপর আমি বলবো। তোমরা একবার চেষ্টা করো, 1 মিনিট সময় দিলাম, ভুল হোক বাট চেষ্টা করো। স্যার 400। 400, দেখা যাক। দেখো, বলবে স্যার আমাকে এই লাইনটা আগে ফোকাস করতে হবে, এক্স এর সাথে রুট ওয়াই এর কি সম্পর্ক। এক্স এর সাথে রুট ওয়াই এর সমানুপাতিক। তাহলে আমি লিখলাম আমি এখানে লিখলাম এক্স সমানুপাতিক রুট ওয়াই। ওকে, তাহলে যখন এক্স এক্স সমানুপাতিক রুট ওয়াই হলো, আমি যদি প্রপোর্শনের চিহ্নটাকে সমান সমানে কনভার্ট করি, তাহলে এখানে কি হবে? কে ইন্টু রুট ওয়াই হবে না, একটা ধ্রুবক গুণ হবে ওর সাথে, ব্যাস। তাহলে আমার কাছে এটা চলে আসলো, এটা আমি ব্যবহার করবো এবার। ঠিক আছে, চলো। তাহলে প্রথমে আমি লিখছি এক্স সমান সমান কে ইন্টু রুট ওয়াই। প্রথমে দ্বিতীয় লাইনটা ফোকাস করো, যেখানে দুজনের মান সব তোমার কাছে আছে। এক্স সমান সমান কত? 18, 18 লেখো। কে সমান, কে আমি জানি না, কে লিখে রাখলাম। রুট স্যার ওয়াই এর মান জানি 25, 25 লিখে রাখলাম। তাহলে 18 সমান সমান কে ইন্টু 5, 25 রুট করলে 5 হয়। ওকে, তাহলে আমি কে সমান সমান কত পেলাম? স্যার 18/5। ওকে, বোঝা গেছে? কে এর মান এটা চলে আসলো। আচ্ছা, এবার আবার আমি এই জিনিসটার হেল্প আবার নেব, আবার এখানে লিখে দিই এক্স সমান সমান কে ইন্টু রুট ওয়াই। এবারে এখানে কি হবে? এক্স এর মান দেওয়া আছে কত? 72। এবার থার্ড লাইনটা ফোকাস করো। স্যার এক্স এর মান 72 আছে, 72। স্যার এখন কিন্তু কে এর মানটা আমি জেনে গেছি কত? 18/5। তাহলে 18/5 নিলাম, ইন্টু এখন আমি স্যার রুট ওয়াই এর মান কিন্তু জানি না, ওয়াই এর মানটা, তাহলে ওয়াই লিখে রাখলাম, কি আছে। এবার যদি কাটি 18 দিয়ে 72-কে 4 বার, তাহলে রুট ওয়াই এর মান কত হবে? 4 5 20। তাহলে আমার ওয়াই এর মান কত হবে? √20। ওকে, √20 লিখতে পারো, বা লিখতে পারো স্যার ওয়াই সমান সমান 20টাকে ভাঙি 4 ইন্টু 5, এখানে 4 এর রুট বেরিয়ে যাবে 2, মানে 2√5। ওকে, বোঝা গেছে? স্যার স্কোয়ার হবে না স্যার? কেন রুট? ও সরি 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 সরি, আমি কি করলাম, ধুর। 20কেও রুট করে দিলাম। তাহলে ওয়াই সমান সমান কত হবে? 20 স্কোয়ার, রুট তুললে এদিকে স্কোয়ার হবে, তাহলে ওয়াই সমান সমান কত হবে? 400। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা? আর একটা দিচ্ছি, দেখি কে করতে পারে। এটা আমি সবার থেকে নেব কিন্তু। আচ্ছা, এটা হোমওয়ার্ক দিয়ে দেবো, দাঁড়াও এটাই দিই তোমাদেরকে, এটা এটা সুবিধা হবে। লেখো, লাস্ট কোশ্চেন দিচ্ছি। পি কিউ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, পি কিউ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো, এবার লেখো, যখন যখন কিউ সমান সমান 5, তখন পি সমান সমান 7।
ওকে, এবার লেখো তাহলে যখন p সমান সমান 3 হবে তখন q সমান সমান কত হবে? চলো করো দেখি। আচ্ছা সরি, 1 মিনিট দাঁড়াও। এখানে লেখো কিউ স্কোয়ারের সাথে, কিউ স্কোয়ারের সাথে বর্গানুপাতিক। এখানে লিখে নাও কিউ স্কোয়ারের সাথে বর্গানুপাতিক। চলো করো দেখি। চেয়ারটা বোধহয় গেছে। কত হবে বলো? অ্যান্সার কত হবে দেখো। 5√7. হুম, দেখো ফাইভ পি পি কিউ স্কোয়ারের সাথে কি ব্যস্তানুপাতিক? তাহলে পি প্রপোর্শনের সাইন 1/কিউ স্কোয়ার। তাহলে আমি এটা দিতে পারি স্যার পি সমান সমান কে বাই, এই দাঁড়াও, এই ফ্রন্টটা নেব না, ডিস্টার্ব হচ্ছে। পি সমান সমান কে বাই কিউ স্কোয়ার। এটুকু বোঝা গেছে? পি সমান সমান কে বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, এখানে কারোর কনফিউশন আছে এইটুকু নিয়ে কি করে হলো এটা? চলো তাহলে এটাকে আমি এবার দুবার ইউজ করব। পি সমান সমান কে বাই কিউ স্কোয়ার। প্রথমে আমি দেখছি পি কত। কিউ যখন 5 হবে, পি তখন 7, তাহলে পি 7 দাও, কে দাও, আর কিউ তখন কত হবে 5। তাহলে স্কোয়ার, কিউ স্কোয়ার ছিল 5-এর স্কোয়ার করে দিলাম। তাহলে 7 সমান সমান কত? কে বাই 5-এর স্কোয়ার 25। তাহলে কে এর মান কত হলো? 7 ইন্টু 25, 5 7 35, মানে 175 হলো। ঠিক আছে, চলো আবার এই জিনিসটাকে আবার রিপিট করো। পি সমান সমান কে বাই কিউ স্কোয়ার। এখানে পি কত বলছে? এখানে পি বলছে 3। ওকে, কে স্যার পেয়ে গেছি কত? কে পেয়ে গেছি আমি 175। আচ্ছা কিউ স্কোয়ার কত? কিউ, এখন কিউ এর মান আমি জানি না স্যার, যখন পি এর মান 3 ধরবো তখন কিউ এর মান আমার কাছে অজানা। তাহলে কিউ স্কোয়ারটা আমি লিখে রাখলাম। এবার আমি দেখছি 3 কিন্তু 175কে কাটতে পারে না, তাই না? তাহলে কিউ স্কোয়ার সমান সমান 175/3। তাহলে কিউ সমান সমান কত? √175/3। এবারে 175 কে যদি আমি ভাঙি কত হবে? 25 দিয়ে গুণ করো, কত হবে? 25 ওর মধ্যে যায় 4 আর 7 বার যায়, 25 ইন্টু 7/3। তার মানে কি 25-এর 5 বার করে নাও, 5√7/3। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? 25-এর বর্গমূল 5 বার করে আনলাম। এনি কনফিউশন? চলো আমরা এবারে নেক্সট এর কিছু লেখা অঙ্কে আমরা চলে যাই। বলো, এই যে 3টে অঙ্ক করালাম, এখানে কারোর ডিস্টার্ব আছে? কোনো সমস্যা কারোর?
প্রত্যেকের ক্লিয়ার হয়েছে এই টাইপটা? ওকে ওকে, চলো, আমি কিন্তু এর উপরে কোশ্চেন দেবো, করতে হবে। এবার দেখো, সেম এই যে আমরা শিখেছি আজকে, যে আমাদের মেন টাইপটা ছিল, এই যে টাইপটা পড়ছি, টাইপ 5 সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এর উপরে আরো কিছু লেখা অঙ্ক আমাদেরকে দেওয়া হয়, যেমন এইগুলো। কি বলছে দেখো, কোনো বস্তু পতনে, কোনো বস্তু উপর থেকে নিচে পড়ছে, তখন কি হচ্ছে দেখা যাচ্ছে উচ্চতা মানে যত উঁচু থেকে পড়ছে সময়ের বর্গের সাথে সরাসরি সমানুপাতিক। মানে কি, মনে করো একটা বস্তু এইচ এইচ উপর থেকে পড়ছে, এইচ সেন্টিমিটার উপর থেকে পড়ছে, 8 সেন্টিমিটার উপর থেকে নিচে পড়ছে, ঠিক আছে? এখানে মনে করো টি টাইম লাগছে বা টি ঘন্টা লাগছে, টি টি সেকেন্ড লাগছে। তাহলে এবার এই যে এইচ আর এই যে টি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি বলছে? বলছে সরাসরি সমানুপাতিক কার? সময়ের বর্গের সাথে। তার মানে বলছে এইচ সমানুপাতি টি স্কোয়ার। এইটুকু কি বোঝা গেছে? এইটুকু কি বোঝা গেছে নাকি রিপিট করব? হ্যাঁ স্যার। ওকে, চলো। এবার কি বলছে, একটি বস্তু 4 সেকেন্ডে 80 সেমি উচ্চতা থেকে পড়ে। আচ্ছা, এবার যখন আমার এটা আমি ফিট করলাম এইচ সমানুপাতি টি স্কোয়ার, তাহলে এটাকে ঘুরিয়ে কি লিখতে পারি স্যার? এইচ সমান সমান কে ইন্টু টি স্কোয়ার। এবার আমি এটা ব্যবহার করছি, এইচ সমান সমান কে ইন্টু টি স্কোয়ার। এবার দেখো কি বলছে, বলছে একটা বস্তু 4 সেকেন্ডে 80 সেমি উচ্চতা থেকে পড়ে যায়। মানে 80 সেন্টিমিটার উপর থেকে তাকে নিচে পড়তে কত সময় লাগে? 80 সেন্টিমিটার একটা জিনিসের হাইট আছে, একটা বস্তুর এখান থেকে নিচে পড়তে তার কত লাগে? 4 সেকেন্ড সময় লাগে। তাহলে হাইট কত, এখানে উচ্চতা কত? আমি আমি এইচ সমান সমান কি ধরেছিলাম? এইচ সমান সমান ধরেছিলাম উচ্চতা, আর টি সমান সমান কি ধরেছিলাম? সময় ধরেছিলাম না, ঠিক আছে? এইচ সমান সমান উচ্চতা ধরেছিলাম আর টি সমান সমান সময় ধরেছিলাম। তাহলে এইচ এর মান কত? 80। কে দাও, এখানে টি এর মান কত, সময় কত? 4 সেকেন্ড, 4 এর স্কোয়ার করে দাও, টি এর স্কোয়ার আছে তাই। তাহলে 80 সমান সমান কে ইন্টু কত? 16। 16 দিয়ে যখন 80 কে কাটলাম, কে সমান সমান কত হল? 5, ঠিক আছে? স্যার অ্যান্সার 40 সেন্টিমিটার হবে। হ্যাঁ, কে সমান সমান 5। এবার যখন আমি দেখছি পরের লাইনে কি বলছে, তারপরে যখন 8 সেকেন্ডের মধ্যে, মানে এখানে আমার টি এর মানটা বলে দিয়েছে কত? 8। তাহলে বস্তুটি কত উচ্চতা থেকে পড়বে, মানে কি এইচ এর মানটা আমার কাছে চাচ্ছে। তাহলে জিনিসটা আমি আবার লিখলাম, এইচ সমান সমান কে ইন্টু টি এর স্কোয়ার। তাহলে এইচ এর মান আমার কাছে চাইছে, আমি রেখে দিলাম। কে এর মান কত বেরিয়ে গেছে? 5 বেরিয়ে গেছে, 5 লিখলাম। টি এর মান কত বলেছে? 8 বলেছে, তাহলে 8 এর স্কোয়ার করলাম, ঠিক আছে? 8 বলেছিল তো, হ্যাঁ 8 বলেছে, স্কোয়ার করলাম। তাহলে এইচ সমান সমান কত হবে? 5 ইন্টু 8 এর স্কোয়ার মানে 64। তাহলে এইচ সমান সমান হবে 4 5 20 0 2 5 6 30 আর 2 এ 32, মানে 32 সেকেন্ড সময় লাগবে। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে সবার? 32 সেকেন্ড। 320 সেকেন্ড সময় লাগবে, 320। ওকে, এটা বোঝা গেছে তো? আমি এখানে উচ্চতা মানে এইচ ধরেছিলাম আর সময় মানে টি ধরেছিলাম, ঠিক আছে? হ্যাঁ তাহলে এইচই তো বেরিয়েছে। 320 সেকেন্ড হবে, 32 সেকেন্ড কেন হবে? না না 32 সেকেন্ড বলছি না, আমি বলছি এই পর্যন্ত 320 উচ্চতা। সেন্টিমিটার হবে স্যার। ও 300, সরি 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 সরি, আমি আমার ইউনিটটা অন্য হয়ে গেছে না, সরি। 320 সেন্টিমিটার হবে।
ওকে, চলো, ওকে। তাহলে এবার একটা জিনিস আমাকে বলো, আমরা যে এই অঙ্কগুলো করছিলাম, এগুলোর সাথে কি এই অঙ্কটার কোনো তফাৎ আছে টেকনিক্যালি, নাকি শুধু ভাষার তফাৎ আছে? শুধু ভাষার তফাৎ আছে, কিন্তু দেখো মেথড একই, সেম মেথডে করেছি। প্রথম রিলেশনটা বানিয়ে নিলাম, তারপর রিলেশনটা দু জায়গায় কাজে লাগালাম। ওকে, তাহলে তোমরা আমাকে এটা করে দাও দেখি কে পারবে। একটি যানবাহনের জ্বালানির যে খরচ তার ওজনের সাথে বিপরীতভাবে পরিবর্তিত হয়, মানে ব্যস্তানুপাতিক। বিপরীতভাবে পরিবর্তিত মানে কি? ব্যস্তানুপাতিক। ওকে, ক্লিয়ার? এবার কি বলছে, ৩,৮০০ পাউন্ড ওজনের একটি গাড়ি হাইওয়েতে 25 এমপিজি পায়। আচ্ছা, এমপিজি মানে কি? এটা মনে করো খরচ, মানে 25, তার জন্য 25 এমপিজি মানে কি? এটা মনে করো খরচ। ওকে, তার জন্য 25 টাকা খরচ হয়। তাহলে 4,750 পাউন্ডের ওজনের গাড়ি জ্বালানি খরচ কত হবে? ওকে, এখানে তুমি জ্বালানি খরচ মানে তুমি এক্স ধরে নাও, আর তুমি ওজন মানে তুমি ডাব্লু ধরে নাও। ওকে, তাহলে হয়ে যাবে। চলো, আগে এক্স আর ডাব্লুর মধ্যে সম্পর্কটা নির্ণয় করো। অপশন এস। অপশন এ। ওকে, দেখো আমি বলছি, কি বলছে, জ্বালানির যে খরচ এটা আমরা ধরলাম এক্স, তার ওজনের সাথে মানে ডাব্লুর সাথে, এটা ধরলাম ডাব্লু, বিপরীতভাবে সম্পর্কিত মানে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এক্স কি হলো ডাব্লুর সাথে বিপরীতভাবে সম্পর্কিত, মানে এক্স প্রপোর্শন 1/W। তাহলে এক্স সমান সমান কি হবে? K/W। ওকে, এবার স্যার রিলেশন পেয়ে গেলাম, এবার শুধু দুবার ইউজ করব আমরা। তাহলে এক্স সমান সমান K/W। এখানে আমাকে বলে দাও এক্স এর মান কত। বলছে স্যার, যখন 3,800 পাউন্ড ওজনের, মানে যখন ডাব্লু 3,800, একটি গাড়ির হাইওয়েতে তার খরচ কত? 25, তার মানে তখন এক্স এর মান কত? 25। তাহলে এক্স এর মান যখন 25 হবে, তখন K/W কত? 3,800। এরকম ভাবে পাবো 3,800 ওজনের একটি গাড়ি 25 লিটার তেল খায়, মানে জ্বালানি খরচ 25 লিটার, এইভাবে ভাবো। ঠিক আছে, তাহলে 4,750 পাউন্ডের ওজনের একটি গাড়ির জ্বালানি খরচ মানে এখানে কত লিটার তেল খাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যখন ডাব্লু 3,800, এক্স কত? 25, তাহলে কে সমান সমান কত হবে? 25 ইন্টু 3,800। এটুকু কি বোঝা গেছে? এটুকু কি বোঝা গেছে? ঠিক আছে, এটা আমি রেখে দিলাম এখানে। এটা গুণ করতে যাবে না, গুণ করতে গেলেই অনেক বড় হয়ে যাবে, থাক না এভাবে, কি আছে, কোনো অসুবিধা হবে না। আবার আমি এটা লিখলাম এক্স সমান সমান K/W। তাহলে এবার কি হবে? এবার এক্স এর মান কত? বলছে স্যার যখন ওজন আমার 4,750, মানে যখন ডাব্লু 4,750, যখন আমার ডাব্লু 4,750, তাহলে কে যখন ডাব্লু 4,750, তখন আমার জ্বালানি খরচ কত, মানে তখন আমি এক্স এর মানটা চাইছি। আচ্ছা, কে কত বেরিয়ে গেছে? 25 ইন্টু 3,800, 0 0 কেটে দিলাম। ওকে, আচ্ছা 25 দিয়ে এটা যায়, 25 দিয়ে 475 চলে যায়, কবার যায়? 25 1 25, হাতে থাকে কত? 22, 225, তাহলে
কতবার যাবে? 9 বার চলে যাবে, তাই তো? 19 বার চলে যাবে। ভাগ করে বা 5 দিয়ে কেটে নেবে প্রথমে, তারপরে কাটবে, সহজ হবে যদি 25-এর নামটা না জানো। আর 19 দিয়ে যখন এটা কাটবে কত হবে? 19 দুগুণে 38, 0 20। তাহলে তখন এক্স এর মান কত হবে? 20 হবে। বোঝা গেছে না যায়নি? তাহলে 4750, 4750 পাউন্ডের যে গাড়িটা, তার জন্য কত লিটার তেল খাবে? 20 লিটার তেল খাবে। ঠিক আছে, বলো এটুকু বোঝা গেছে? ক্লাস কি বোঝা যাচ্ছে? চলো, এটা তোমাদের, এটা খুব ভালো অঙ্ক আছে। এটা দেখি একবার ট্রাই করো, দেখি কারা পারে। এর অপশনটা আমি লিখে দিই, দাঁড়াও, এর অপশনটা লিখে দিই। 49,000, তোমরা ট্রাই করো। 49-এর পরে 4টে শূন্য, 4,900। 49-এর পরে 5টা শূন্য। ওকে, এটা অপশন। করো দেখি। 2 মিনিট সময় দিলাম, করো অঙ্কটা ভালো করে, প্রথমে পড়ো। বলছে একটি রুবি পাথরের, এ কস্ট অফ রুবি স্টোন, একটি রুবি পাথরের দাম ভ্যারিস ডাইরেক্টলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ইটস ওয়েট। তার ওজনের বর্গ, বাংলাটা দ্বারা ওটাই করতে হবে। ওজনের বর্গ হিসাবে সরাসরি পরিবর্তিত হয়, মানে কি? এটা সমানুপাতি বলতে চেয়েছে। মানে বলতে চাইছে ওজনের যে বর্গ, ওজনের বর্গের সাথে সমানুপাতিক। এরকম ভাবে পড়ো, একটি রুবি পাথরের দাম, তার যে দামটা, মূল্যটা, সেটা তার ওজনের বর্গের সাথে, ওজনের স্কোয়ারের সাথে সমানুপাতিক। একটি রুবি পাথর 4 টুকরো করে তাদের ওজন, 4 টুকরো করলে তাদের ওজন কি হয় প্রতিটা টুকরে? 1:2:3:4। প্রথম টুকরোর ওজন 1, দ্বিতীয়টার ওজন 3, তৃতীয়টার ওজন, প্রথমটার ওজন 1, দ্বিতীয়টার ওজন 2, তৃতীয়টার ওজন 3, আর চতুর্থটার ওজন হলো 4। ঠিক আছে, 4টে টুকরো করলে তাদের ওজন 1:2:3:4। যদি রুবির মোট মূল্য এত টাকা হয়, তাহলে মূল রুবি পাথরের মূল্য কত? মানে তাদের ভেঙে দেওয়ার পরে এই 4টের মূল্য কত দাঁড়াচ্ছে? এত টাকা। তাহলে ভাঙার আগে মূল্য কত ছিল? বার করো দেখি। দেখো, করি অঙ্কটা। খুব সুন্দর অঙ্ক, পরীক্ষা প্রচুরবার এসছে অঙ্কটা। দেখো, আচ্ছা, রুবি পাথরের যে দাম, ঠিক আছে, সেটা তার ওজনের বর্গের সাথে পরিবর্তিত হয়। মানে যে দামটা, এদের যে দামটা, সেটা আমি এক্স ধরলাম, আর ওজনটা ধরলাম ডাব্লু। তাহলে এক্স সমানুপাতি কি? এক্স সমানুপাতি ডাব্লু স্কোয়ার, ওজনের বর্গের সাথে সমানুপাতি। ঠিক আছে, বোঝা গেছে? ব্যাস, এইটুকু জেনে নিল। এবার দেখো, মানে দাম যদি আমার এক্স হয়, ওজন কত হবে? ডাব্লু স্কোয়ার হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার বলো, প্রথমে ওদের ওজন কত কত ছিল? বলবে স্যার, আমি ধরছি প্রথমে ওদের ওজন ছিল 1, 2, 3 আর 4 ছিল, তাই তো? বোঝা গেছে? আমি এটাকেই ওদের দাম ধরছি। প্রথমে 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা দাম ছিল। তাহলে প্রথমে দাম ছিল কত টাকা? 10x টাকা। তো দাম আমি এক্স ধরেছি। ঠিক আছে, আচ্ছা এখানে না এটা তোমার লাগবে না, ছাড়ো, আমরা অন্যভাবে করবো।
আচ্ছা, তোমরা আমাকে বলো, এটা যদি দাম হয় তাহলে ওজনটা কত হবে? বলবে স্যার ওজনটা তাহলে হবে 10x², মানে 100x²। তাই তো নাকি তাই না? কি তাই তো? চলো, এখন এদের তুমি সেপারেট সেপারেট ওজনটা বার করো। বলবে স্যার একের তাহলে হবে 1x², দুইয়ের ক্ষেত্রে হবে 4x², থ্রির ক্ষেত্রে হবে 9x², আর 4 এর ক্ষেত্রে হবে 16x²। এবার তুমি এগুলোকে আলাদা আলাদা করে যখন ভাঙলে এদের ওজন কত হচ্ছে দেখো তো। 1 আর 4 5, 9 14, 14 আর 16 কত? 14 আর 16 হচ্ছে 30x²। ঠিক আছে, তাহলে আমার প্রথমে ওজন ছিল 100x², তাহলে পরে ওজন দাঁড়াচ্ছে 30x²। কতটা ওজন নষ্ট হচ্ছে ভাঙার পরে? বলবে স্যার 70x² ওজন নষ্ট হচ্ছে। এই 70x² ওজনের দামটা কত? এর জন্য ক টাকা ক্ষতি হয়? তাহলে এর জন্য স্যার ক্ষতি হয়েছিল 343,000 টাকা। মানে আচ্ছা, এটা এই ওজনটা নষ্ট হয়েছিল তাই এই টাকাটা ক্ষতি হয়েছিল, তার মানে কি এর দামই তো এটা, তাই না? এবার তোমরা আমাকে বলো, 0 দিয়ে 0 কাটি, 7 দিয়ে কাটি আমি 343কে, 7 কিউব তার মানে কত? 49। তাহলে x² এর ভ্যালু কত হবে? 49,000। আচ্ছা আমার বলো, টোটাল ওজন কত ছিল? টোটাল ওজন কত? কে বলতে পারবে টোটাল ওজন কত? 10x নাকি 100x²? কে বলতে পারবে টোটাল ওজনটা কত? টোটাল ওজনটা তো 100x²। ভাঙার পরে যখন আলাদা আলাদা করে করলাম দেখলাম 30x² হয়েছিল। তাহলে আমার 100x² এর দাম কত হবে? তাহলে x² 100 গুণ করছো, তাহলে 49 সাথে 100 গুণ করো, মানে এর সাথে 100 গুণ হবে, মানে কত হবে? 49, 5টা 0 হবে। ওকে, অঙ্কটা কি বোঝা গেছে? খুব ভালো অঙ্ক ছিল। অঙ্কটা কি বোঝা গেছে? এটা আমাদের লাস্ট অঙ্ক ছিল। আরেকবার একটু রিপিট করবেন। আরেকবার রিপিট করছি, দেখো আমি বলছি, কারিটা চেঞ্জ করি। প্রথমে মনে করো ভাঙার আগে 1 2 3 4 সবগুলো যদি একসাথে করি দাম ছিল 10x, তাহলে তার ওজন কত হবে? 10x²। দাম যা হবে ওজন তার কি হবে? বর্গ হবে তো, বলেছে না? আচ্ছা, তাহলে 100x², তাহলে প্রথমের ওজন কত? 100x²। এবার তুমি হিরেটাকে ভেঙে দিলে, মানে এই যে প্রথম পার্ট ফার্স্ট পার্টটা, এর ওজন কত? এখন 1x²। এই যে সেকেন্ড পার্টটা, এর ওজন এখন কত? 4x²। মানে সব আমার কি হবে? স্কোয়ারে ওজনগুলো চেঞ্জ হবে না, এটা তো দাম। ঠিক আছে, তাহলে এবার ওজনে কি হবে? ওয়েটে কি হবে? চেঞ্জ হবে না। 3টা কত হবে? 3 যার দাম তার ওজন কত হবে? 9x²। যার দাম 4 তার ওজন কত হবে? 16x²। তাহলে আমাদের এখন ভাঙার পরে ওজন কত হচ্ছে? 30x²। তাহলে যখন গোটা ছিল 100x², ভাঙার পরে 30x², তাহলে ওজন নষ্ট হলো কত ভাঙার জন্য? বলবে স্যার 70x² ওজন নষ্ট হয়েছে। আর এই 70x² এর দাম বয়ে বলেছে কত? 43, 4টে 0। 70x² নষ্ট হওয়ার কারণে এই দামটা ক্ষতি হয়েছে, এই দামটা। তার মানে কি এটা 70x² এর দাম নিশ্চয়ই, তাই না? তাহলে 70x² এর দাম এত টাকা হলে x² এর দাম কত? 49,000 টাকা। আর 100x² মানে আমার যেটা মোট ওজন ভাঙার আগে, তার দাম কত? এত। এই ক্যালকুলেশনটা কি বুঝতে অসুবিধা হয়েছে?
না ওই মাঝে যে ভাঙার পরে যে ওয়েট গুলো হয়েছে হ্যাঁ ওইখানে বুঝতে পারছিলাম না। এখন এখন বুঝতে পেরেছো তো? এটা মনে করো ভাঙার আগে, উপরেরটা ভাঙার আগে, আর এখন ভাঙার পরে। আচ্ছা, ওকে, আমাদের আজকে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার শেষ হয়ে গেল। ওকে, রেশিও প্রপোর্শন যারা প্রথম থেকে ক্লাস করছো, রুকসানাকে আমি বলবো একটু প্রথম থেকে ক্লাসগুলো পাটে পাটে করে নেওয়ার জন্য, তাহলে তোমার দেখবে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম প্রথম থেকে সিকোয়েন্স অনুসারে ক্লাসগুলো করবে। হ্যাঁ আচ্ছা, বাকিদের যারা, বাকিরা তো সবাই মোটামুটি প্রথম থেকেই আছো। ঠিক আছে, রেশিও চ্যাপ্টারটা আজকে আমাদের শেষ হলো। রেশিও চ্যাপ্টার থেকে কারোর কোনো কনফিউশন কিছু থাকলে বলতে পারো। সবাই একটু রিপ্লাই করবে, বোঝা কি গেছে পুরো রেশিও চ্যাপ্টারটা? হ্যাঁ স্যার, করলে পরে আরো বেশি হ্যাঁ, আমি বুঝতে যখন পারবো আর কি প্র্যাকটিস সেট, কোথায়। আমি প্র্যাকটিস সেট দেবো, ওখান থেকে করবে, দেখবে সব ইজিলি সলভ হবে, বা যে কোনো বই থেকে করবে দেখবে সব কোশ্চেনই পারবে।